স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। মাথা ব্যথা করছে নাকি জিজ্ঞাসা করলো না, বোধহয় মাথা নাড়ালো। শুদ্ধ বাইক স্টার্ট করে বাড়ির পথে না গিয়ে উল্টো পথ ধরলো। এখন বাড়ি গেলে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে, আর শুদ্ধ নিজেও ওর কান্নার কারণ না জানা পর্যন্ত শান্তি পাবে না। কিছুক্ষণ আগেও কথা হলো, এরই মধ্যে কি এমন হলো যে কাঁদতে হবে? এমনকি বাড়িতে চঞ্চল যত রকম দুষ্টু বুদ্ধি সব তার উপরেই প্রয়োগ করে। অহেতুক হলেও তাকেই বেশি জ্বালায়, তাকেই বকায়। যদিও আগের তুলনায় তার দুষ্টুমি অনেক কমেছে। এখন আগের মতো ধাপে ধাপে দুষ্টুমি না করলেও সুযোগ পেলে ছাড়ে না। কিন্তু বাড়ির বাইরে সাধারণত এমন আচরণ করে না। অযথা কান্নাকাটি করার মেয়ে সে না। তাহলে এইটুকু সময়ের মধ্যে কি এমন হলো? এখন তো সরাসরি কিছু জিজ্ঞাসা করলেও বলবে না। ওর পেট থেকে সব কথা বের করতে হলে অহেতুক ঝগড়া করতে হবে। এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে নিজেই সব উগরে দেবে। কিন্তু ঝগড়া শুরু করার আগেই শুদ্ধ অনুভব করলো তার পিঠের শার্ট ভিজে যাচ্ছে। এবার তার সত্যি খটকা লাগলো, কণ্ঠস্বর নরম করে বলল, কষ্টের পরিমাণ কি অনেক বেশি? আমাকে একটু ভাগ দেওয়া যাবে? শীতল কোনো জবাব দিল না। শুদ্ধ আবার বলল, কেউ চাইলে তার সবটুকু কষ্ট আমার কাছে আমানত রাখতে পারে। কবুল বলার সময় তো কষ্টের ভাগ নেওয়ার ওয়াদাও করেছিলাম। এবারও নিস্তব্ধতা। তবে পিঠের শার্ট আঁকড়ে ধরেছে দেখে শুদ্ধ বলল, চোখের জলের সাথে নাকের জল মিশিয়ে খিচুড়ি বানিয়ে আমার শার্টটা নষ্ট না করলেই কি নয়? বেচারা শার্ট তো কারো ক্ষতি করেনি। এবারও কোনো সাড়া শব্দ না পেয়ে শুদ্ধ বাইকের আয়নায় তাকালো। দেখলো শীতল পিঠে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে। কাঁদছে সে, অথচ অদ্ভুত কারণে বুক পড়ছে তার। এত যত্নে আগলে রেখে অন্যের কথায় কাঁদলে সহ্য হয়? কান্নার কারণও তো অজানা, তাই আবারও বলল, বাইক থামাবো? থামাই। পিঠের বদলে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদলে হয়তো শান্তি পাবি। লোকে বলে স্বামীর বুকে শান্তি থাকে। সেই শান্তি স্ত্রীর সব কষ্ট ভোলার মহৌষধ হয়ে কাজ করে। বিশ্বাস না হলে নিজেই পরীক্ষা করে দেখ। শীতল ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু বুকের মধ্যে একদলা কষ্ট চাপ ধরে আছে। সে এটাও বুঝলো তার কান্না শুদ্ধের পছন্দ হচ্ছে না, তাই কান্না জড়িত কণ্ঠে অস্পষ্ট সুরে মুখ খুলল, জেনে বুঝে কখনো কারো খারাপ চাইনি। নিজের অবাধ্যতা, চঞ্চলতা শুধু আপনজনদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, যাতে যাতে অন্যরা বিরক্ত না হয়। আমি আমার কাছের মানুষগুলোকে বড্ড ভালোবাসি শুদ্ধ ভাই। তাদের সামান্য কষ্ট আমাকে ভেঙে চুরমার করে দেয়। অথচ অথচ আজ জানলাম আমারই অজান্তে, আমারই কারণে আমার প্রিয় কেউ এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। এই অপরাধ বোধ আমি কিভাবে সইব? নিজেকে কিভাবে ক্ষমা করবো আমি? এ কথা শুনে শুদ্ধ হঠাৎ ব্রেক কষলো। বাইক থামিয়ে ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকালো শীতলের দিকে। ওর কান্নার ধরনের কথা শুনে বুঝতে বাকি রইল না যে শীতল সব জেনে গেছে। তবে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে কথা বাড়ানো যুক্তিযুক্ত মনে হলো না তার কাছে। যা বলার সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। এ কথা ভেবে সে পুনরায় বাইক স্টার্ট দিয়ে সোজা চলে গেল একটা শপিং মলে। সেখান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে শীতলকে নিয়ে গেল এক অভিজাত রেস্টুরেন্টে। তবে রেস্টুরেন্টে খাওয়ার মতো মানসিকতা শীতলের নেই, তাই ঢুকতে না চাইলে শুদ্ধই এক প্রকার জোর করে নিয়ে গেল। ওয়াশরুম দেখিয়ে বলল চোখ মুখ ভালো করে পানি দিতে। সেই সাথে হাতে ধরিয়ে দিল মাত্রই কেনা নতুন ড্রেসটা। শীতল শুদ্ধের মুখ পানি তাকিয়ে কি ভাবলো কে জানে, তবে বাধ্য মেয়ের মতো ড্রেস বদলে মুখ ধুয়ে এসে টেবিলে বসলো। তখনই খাবার চলে এলো। শুদ্ধর প্লেটে খাবার বেড়ে দিয়ে খেতে ইশারা করে নিজেও খাবার তুলে নিল। শীতল মুখে এক লোকমা খাবার দিলেও নির্লিপ্তভাবে বসে রইল। ওর নিশ্চুপ ভাব দেখে শুদ্ধ ধীরস্থির কণ্ঠে বলল, আমরা মানুষেরা রক্ত মাংসে গড়া মানুষ হলেও সবার জীবনের গল্প আলাদা। আমরা কেউই নিজের জীবন বা নিয়তিকে মনের মতো করে সাজাতে পারি না। যদি নিয়তি আমাদের হাতের মুঠোয় থাকতো, তবে বিশ্বাস কর পৃথিবীর কেউই দুঃখ নামক শব্দটা নিজের ঝুলিতে রাখতো না। কিয়ারার সঙ্গে যা হয়েছে সেটা ওর নিয়তি। আমরা কেউই কারো ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখি না, সেই ইখতিয়ারও আমাদের নেই। আমি তোকে একবারও বলবো না তুই ওর জন্য কষ্ট পাস না। তোর কষ্ট হচ্ছে, তুই প্রাণ ভরে কাঁদ, কিন্তু কাঁদতে কাঁদতে ওর জন্য আল্লাহর কাছে দোয়া কর। এটা হয়তো ওর কাজে লাগবে। বিচার যে চাইবি, সেই অপরাধীও বর্তমানে কবরের বাসিন্দা।
বুরাক মানতে পারেনি কি আর চলে যাওয়া। তাই বলছি, খবরদার নিজেকে দোষারোপ করিস না। যা হয়েছে তাতে আমাদের কারো কোনো হাত ছিল না। এমনটা না আমরা সব জেনে বুঝে ইচ্ছে করে চুপ ছিলাম। যদি জানতামও অবশ্যই কিছু না কিছু করতাম। আসলে আসলে নকলে বুঝি না, তবে ভাইয়াকে এসব বলার দরকার নেই। এত সহজে ভেঙে পড়লেও চলবে না। এই জীবনে কত ঝড় আসবে যাবে, শক্ত থেকে সব সামাল দেওয়া শিখতে হবে। যত আবেগ যত কষ্ট সব নিজের মধ্যে চেপে রাখতে হবে। মানুষ কষ্ট দেবে, এটা মানুষের স্বভাব, তবে নিজের দুর্বলতা কাউকে দেখানো যাবে না। মানুষকে যত দুর্বলতা বোঝাবে মানুষ ততই মজা লুটবে। আমি চাই আমার সহধর্মী নিয়ে আমার মতো শক্ত হোক, যাতে কেউ আঙ্গুল তোলার আগেও 1000বার ভাবে। তাহলে এখন কি করব? মন খারাপ করে কান্নাকাটি করা যাবে না। যারা দুর্বল, নিজেদের প্রতি কোনো বিশ্বাস নেই, তারা সহজে কান্নাকাটি করে, অল্পতে ভেঙে পড়ে। শীতল খুব মন দিয়ে কথাগুলো শুনলো, ভাবলো, তারপর নিজেকে সামলে সময় নিয়ে খাবারটুকু শেষ করলো। কথাগুলো কাজে দিয়েছে দেখে শুদ্ধ হাঁফ ছেড়ে বাঁচলো। বাপরে, এতক্ষণ কাঁদতে দেখে বুকের ভেতরটা কেমন করছিল। তারপর সেখান থেকে বেরিয়ে দুজন ইচ্ছে মতো ঘুরলো। শ্মশান ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় না চাইতো হেসে ফেললো। মনে পড়ল বিপদের চৌরাস্তার ঘটনা। বাড়ি ফিরতে ফিরতে মাগরিবের আজান হয়ে গেল। দুজনে ফ্রেশ হয়ে নিল। শীতল মায়ের কাছে গিয়ে বসলে সিমিন এলোমেলো চুল দেখে বকতে শুরু করলেন। তাকে বকতে দেখে সিতারা ওনাকে সন্ধ্যার নাস্তা রেডি করতে বলে তেল এনে শীতলকে চুলে দিতে লাগলেন। একটু পরে শুদ্ধ এসে বসলো। শীতলের লম্বা চুলে দুটো বেনুনি দেখে বলল, আর কত পুতুল বানিয়ে রাখবে? এখন বাড়ির বউ হয়েছে, মেরে ধরে কাজ শেখাতে হবে। ছেলের কথা শুনে সিতারা ফিক করে হেসে ফেললেন, বললেন, কেন, ভয় হচ্ছে নাকি? কিসের ভয়? নতুন করে যদি আবার বিয়ের প্রস্তাব আসে সেই ভয়? এ কথা বলে সিতারা পুনরায় বললেন, আমি চাই না ও বড় হোক, সে ছোট্ট শীতল হয়ে চোখের সামনেই থাকুক, দুপাশে দুটো বিনুনি করে সারা বাড়ি দৌড়ে বেড়াক, খিলখিল করে হাসিতে চৌধুরী বাড়ি মাতিয়ে রাখুক। সবাই বড় হয়ে গেলে কেউ দুষ্টুমি করবে না। বাচ্চারা দুষ্টুমি না করলে, ভুল না করলে আমরা বকবো কাকে? কি নিয়ে সময়ে অসময়ে হাসাহাসি করব বল দেখি? নিজের কথা শেষ করে সিতারা স্বর্ণকে ডেকে তার চুলও বেঁধে দিলেন। শায়ন তখন ফুচকা নিয়ে বাড়ি ফিরল। শার্টের বোতাম খুলে আরাম করে বসলো। হাঁক ছেড়ে পানি চাইলো। তারপর শীতলের দিকে তাকিয়ে বলল, কিরে বনু, চোখ মুখ শুকনো লাগছে কেন? শরীর খারাপ নাকি? কে কি বলেছে? চুলে তেল দিলাম তাই। ও, ফুচকা এনেছি, খেয়ে দেখ কেমন। ভালো না হলে শালাকে না উদম কালাবো। আগেই বলেছি, ভালো হলেই যেন দেয়। শীতল হাসলো না, জবাবে কিছু বলল না। ড্রয়িং রুমে তখন 4 জনই আছে। শীতল রান্নাঘরে মা চাচিদের দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফেরালো শায়নের দিকে। স্বর্ণ পানি এনে শায়নের হাতে ধরিয়ে পাশে বসলো। তখন শীতল বলল, ভাইয়া, তুমি আমার ভাই কম দুলাভাই বেশি, নাকি দুলাভাই কম ভাইয়া বেশি? দোলাভাই কম ভাই বেশি। ও, তাহলে বড় ভাই হয়ে একটা দায়িত্ব পালন করো। আমাকে একটা জায়গায় নিয়ে চলো, তবে যাওয়ার কথাটা একজনকে বলা যাবে না। শীতলের কথা শুনে শায়ন পাশে বসা শুদ্ধের দিকে তাকালো। তারপর সেও ফিসফিস করে বলল, আচ্ছা, শুদ্ধকে বলবো না, কিন্তু কোথায় যাবি রে? শীতল থমথমে মুখে জবাব দিল, স্বর্ণ আপুর জন্য পাত্র দেখতে। তুমি বিয়ে করে ট্রিট দাওনি, তাই তুমি বয়কট। শীতলের বলতে দেরি, তবে স্বর্ণের হাত বগল দাবা করতে দেরি হলো না শায়নের। ছটফটে সুরে বলল, কিডনি হারালে কিডনি পাওয়া যাবে, কিন্তু বউ হারালে বউ পাওয়া যাবে না। অনেক কষ্টের বউ আমার, রিস্ক নেওয়া যাবে না। এ কথা শুনে মা চাচিরাও হেসে ফেলল। ওনাদের হাসির শব্দে শায়ন হাত ছেড়ে দিল, মাথা চুলকালো। তখন শীতল শুদ্ধকে শুনিয়ে শুনিয়ে বলল, আজ একটা কেয়ারিং বর নেই বলে। মাস দেড়েক পরের ঘটনা। চৌধুরী নিবাসে সকাল যেভাবে শুরু হয় আজও সেভাবেই শুরু হয়েছে। শারাফাত চৌধুরী নাস্তা সেরে যাওয়ার সময় শীতলকে কলেজে নামিয়ে দিয়ে গেছে। ক্লাস শেষে শায়ন কিংবা শুদ্ধ গিয়ে আনবে। নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিটি অলিগলিতে নতুন প্রাণ চঞ্চলতা দেখা দিয়েছে। রাস্তার উপর দাঁড়িয়ে টাঙিয়ে সাদা কালো পোস্টারের সারি, দেয়ালগুলো ছেয়ে আছে প্রার্থীদের রঙিন লিফলেটে।
মাইকের আওয়াজে কান পাতা দেয়। প্রার্থীর গুণগান আর প্রতিশ্রুতি রেকর্ড করা গান বা ভাষণ সকাল থেকে রাত পর্যন্ত বাজতে থাকে। বয়স্ক থেকে শুরু করে তরুণ প্রজন্ম আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে একটাই, শাহরিয়ার শায়ন ভাই। শায়নের নামের প্রচারও চলছে পুরোদমে। তার নামের মিছিলে ছেলেপুলের মুখে একটাই স্লোগান, আমার ভাই তোমার ভাই, শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই। শাহরিয়ার ভাইয়ের মার্কা কি? পায়রা ছাড়া আবার কি? শাহরিয়ার ভাইয়ের পায়রা আনবে সুখের বন্যা, অলিগলি রাজপথ। পায়রা মার্কার জয়লাভ, আসিতেছে শুভ দিন, পায়রা মার্কায় ভোট দিন। চারিদিকে এত হট্টগোলের মাঝে এক ধরনের টেনশনও কাজ করছে। বিরোধী দলের বিক্ষিপ্ত সংঘর্ষে মানুষের আতঙ্ক সৃষ্টি করছে। প্রশাসন তখন শান্ত হাতে সব সামাল দিচ্ছে। কখনো কখনো দুই পক্ষের সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটছে। এজন্যই বাড়ির কাউকে অকারণে বের হতে দিচ্ছে না শুদ্ধ শায়ন। গতকাল রাতে পার্টি অফিসে ছিল শুদ্ধ। মিছিল সমাবেশে না গেলেও তাকে পার্টি অফিসে দেখা যাচ্ছে। শায়নও ছোট ভাইয়ের সঙ্গে নানান ব্যাপারে আলোচনা করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে লক্ষ্যের দিকে। সব ঠিকঠাক থাকলে মেয়র পদে শায়নই জিতবে। শুদ্ধ সারা রাত জেগে পরের দিন সকাল থেকে ল্যাবে ছিল। বেশ কয়েক ঘন্টা কাজ করে বাড়ি ফিরে দেখে শীতল এখনও ফেরেনি। শায়ন জানিয়েছে সময় মতো সেই আনবে শীতলকে। বারবার কল করে বাড়ি ফেরার তাড়াও দিল। তারপর ফ্রেশ হয়ে খেয়ে শুতেই চোখজোড়া ঘুমে বুঝে এলো। কতটুকু ঘুমিয়েছে জানা নেই, তবে আচমকা শরীরে ঝাঁকুনি খেতে চোখ খুলে তাকালো শুদ্ধ। সিতারা বেগম হাউমাউ করে কাঁদছে, থরথর করে কাঁপছে ওনার শরীর। হঠাৎ ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙায় কিছুই বুঝলো না শুদ্ধ। তবে সিরিয়াস কিছু আন্দাজ করে উঠে বসতেই সিতারা বললেন দ্রুত তার ফোন দেখতে। শুদ্ধ ফোন সাইলেন্ট করে চার্জে দিয়ে ঘুমিয়েছিল। মায়ের কথায় ফোন চেক করে দেখলো অসংখ্য ফোন কল। আজমের কল বেশি দেখে কল ব্যাক করে যা শুনলো তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অতঃপর কোনো দিকে না তাকিয়ে একদৌড়ে নিচে নামলো। তারপর বাইক নিয়ে পৌঁছালো এক নির্জন জায়গায়। তখন মাগরিবের আজানের আগ মুহূর্ত। স্মিত আধার নেমেছে ধরণীর বুকে। সেই মুহূর্তে ভিড় করেছে অসংখ্য মানুষ, হইচই চারিদিকে। সে ভিড় ঠেলে এগিয়ে যেতেই দৃষ্টি আটকালো কলেজ ড্রেস পরা অল্প বয়সী এক মেয়ের দিকে। তাতে শুদ্ধের হৃৎপিণ্ড যেন থমকে গেল। দেখলো কলেজের ড্রেস পরা শীতল বসে আছে মাটিতে, তার কোলে রক্তে ভেজা সায়নের মাথা। দুজনের পোশাক রক্তে রাঙা। পাশে বসে আজম ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ডাকছে অবচেতন সায়নকে। হতভম্ব শুদ্ধ এগিয়ে যেতে শীতলও চোখ তুলে তাকালো। তাকে দেখে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েই রইল। কথা বলার শক্তি হারিয়ে ফেললো। ভেতরের সবটুকু আক্রোশ আর হাহাকার মিশিয়ে কিছু শব্দ গোছালো। তারপর ভাঙা গলায় থেমে থেমে বলল, কোনো বোন কি চোখের সামনে ভাইয়ের নিথর দেহ দেখতে পারে? পারে না, আমিও পারি না। ওরা আমার ভাইকে মারতে এসেছিল, তাই আমি ওদের মেরে দিয়েছি। শীতলের কথাগুলো যখন শুদ্ধের কানে পৌঁছালো তখন শুদ্ধ বাখারা। যে মেয়েটি পিঁপড়ে মারত ভয় পেত, তার এমন দুঃসাহসিক কথায় ও কাজে শুদ্ধের চেনা জগৎটা মুহূর্তেই যেন উল্টে পাল্টে গেল। বেশ কদিন ধরে পেট ব্যথায় ভুগছে শীতল। খুব একটা জটিল না বিধায় আপাতত চেপে আছে। তাছাড়া সারাদিনে কত হাবিজাবি জিনিস খায়, বেশিরভাগ বাহিরের জিনিস, প্যাকেটজাত চিপস, চকলেট বা ফাস্টফুড। বারণ করলেও শোনা হয় না। এখন যদি পেটের ব্যথার কথা কাউকে বলতে চায়, কপালে শনি আছে। তার মা জানলে দু একটা কিল পড়তেও পারে। বিয়ের পর অবশ্য মারেননি, তবে ইশারা করে হলেও শাসন করতে ছাড়ে না। কত কি যে শিখিয়ে দেয়। অন্যদিকে এসব খাওয়া নিয়ে শুদ্ধ সবার সামনে বকলেও নিজেই হরেক রকমের জিনিস এনে রুমে রাখে। এনে আরেক দফা ভাষণ শুরু করে। সেও মনোযোগী শ্রোতার ন্যায় বকাঝকা শুনতে শুনতেই খায়। খেতে খেতে বকা শুনতে অবশ্য ভালোই লাগে। সায়েন্টিস্ট বর বলে কথা, কম আয় রোজগার তো আর করে না। খেয়ে যদি টাকা না ফুরায় তবে চলবে কি করে? সত্যি বলতে টাকা পয়সা রাখারও জায়গা টায়গা লাগে নাকি? আজকাল শুদ্ধ তেমন বাড়ি থাকে না বিধায় খুব একটা খেয়াল করে না। এই সুযোগে এসব খাওয়ার পরিমাণও বাড়িয়েছিল। আর এজন্য বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়েছে। গ্যাস্ট্রিক ভেবে ওষুধও খায়। ওষুধ খেলে ব্যথাটা ঠিক হয়ে যায়। ভেবেছিল শুদ্ধকে একবার জানাবে, কিন্তু মানুষটা ভীষণ ব্যস্ত।
ক্লান্ত দেহে বাড়ি ফিরলে এসব বলে ওর চিন্তা বাড়াতে ইচ্ছে করে না, কারণ শুদ্ধ নিজের কাজ সামলে আবার সুযোগ বুঝে ভাইয়ের কাজে লড়ে যাচ্ছে। এখন বাড়ির সবার একটাই প্রার্থনা, দুই ভাইয়ের কষ্ট সফল হোক, জয়ী হয়ে ফিরে আসুক তারা, নিজের শহরের মানুষের কল্যাণে সততার সাথে কাজ করুক। সেও খুব করে চায় পায়রা মার্কা জিতে যাক, কারণ পায়রা জিনিসটা হচ্ছে তাদের কাছে স্পেশাল কিছু। শুদ্ধের ল্যাবের ওই পায়রার কথা এখনো মনে গেঁথে আছে তার, মাঝে মধ্যে গিয়ে নেড়েচেড়ে আসে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার আগে একদিন খাবার টেবিলে সায়নকে জিজ্ঞাসা করেছিল, ভাইয়া কোন প্রতীকে দাঁড়াবে তুমি? সায়ন সেদিন দাঁত বের করে হেসে বলেছিল, ইচ্ছেতে ছিল গাছের মার্কা নেব, কিন্তু আমজনতা মানবে না। এক কাজ কর, প্রতীক তোরা সবাই মিলে ঠিক কর। উল্টে ভাই বোনদের ঘাড়ে চাপিয়েছিল প্রতীক ঠিক করার গুরু দায়িত্ব। পরে সবাই মিলে আলোচনা করে সাদা পায়রা ঠিক করেছে। এর কারণ সাদা পায়রা শান্তি, পবিত্রতা, মুক্তি, ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। তাদেরও দৃঢ় বিশ্বাস তার ভাইয়ের পায়রা জয়ী হবে, মুক্ত মনে আকাশে উঠবে, সকালে দেখিয়ে দেবে সাদা পায়রার জোর। এ নিয়ে নিজেরা স্লোগান বানিয়ে আজমের কাছে পাঠায়। আজম সেগুলো নিয়ে দলের ছেলেপুলেদের মুখস্থ করিয়ে মিছিলে নামায়। গতকালও সে নতুন একটা লিখে পাঠিয়েছে। সেটা হলো, পায়রাটাকে বাকুম বাকুম, শান্তি আসবে হাজার রকম, উড়ছে পায়রা দিচ্ছে ডাক, আপদগুলো সব চলে যাক, সাদা পায়রায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, ভোট দিবেন ভাই কোনখানে, পায়রা মার্কার মাঝখানে। সে এটা লিখলেও ছেলেপুলেরা সায়নকে একটু রাগাতে শেষের লাইনটা বদলে দেয়, চেঁচিয়ে বলে, এই ভোট দিবেন ভাই কোনখানে, শাহরিয়ার ভাইয়ের মাঝখানে। এটা শুনে সায়ন ওদের স্টাম্প নিয়ে দৌড়ানি দিলে বেহায়াগুলো হেসে গড়াগড়ি খায়। তাদেরকে হাসতে দেখে সায়নও হেসে ফেলে। ওদের সাথে বসে সিগারেট টানতে টানতে বলে, নির্বাচনের আগে গালি দিলাম না, তোলা রইল, এখন ভদ্র সাজতে হবে, নয়তো ভোট মিস যাবে। তবে সময় করে সব শালাকে চোদন দেব, রেডি থাকিস। তাতেও কেউ ভয় পায় না, কারণ তারা এসব শুনে অভ্যস্ত। বরং শাওনের গালি না শুনলে তাদের কাছে ফাঁকা ফাঁকা লাগে। তবুও তারা তাদের শাহরিয়ার ভাইকে খুব ভালোবাসে, কারণ গালি দিয়ে আবার কাছে টেনে নেয় সে। তবে আজকাল শুদ্ধর জন্য গালিটালি দেয় না। সায়েন্টিস্ট সাহেব পার্টি অফিসে সময় কাটান, উনি জেন্টলম্যান কিনা, গালাগাল পছন্দ করে না। তার কথা কেউ যদি অকারণে গালি দেয় তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, আগে ধামধুম করে দিয়ে চোখ মুখ ফাটিয়ে দেবে, এমনভাবে দিবে যেন দুই ঘুষিতে মারের ওজন বোঝে। এত সহজে যদি রাগ ওঠানো যায় তাহলে কি দরকার গালিটালি দিয়ে এনার্জি লস করার। আজ বৃহস্পতিবার, রোজকার মতো ব্যস্ততা দিয়ে দিনটির সূচনা হয়েছে। নিত্যদিনের মতো এই রুটিন মাফিক যে যার কাজ গুছিয়ে নিচ্ছে। শুদ্ধ সায়ন গত রাতে পার্টি অফিসে ছিল, সারা রাত কী করেছে একমাত্র তারাই জানে। সকালবেলা শুদ্ধ বাড়ি ফিরে শীতলকে ঘুমাতে দেখে চালিয়ে খুব করে, তারপর শাওয়ার নিয়ে কোনো মতে নাস্তা সেরে গেছে ওর ল্যাবে। তার তাড়াহুড়া দেখে শারাফত চৌধুরী নিজে শীতলকে কলেজে নামিয়ে দেওয়ার কথা জানালেন। বাবা যাবে শুনেও শুদ্ধ বারবার সাবধান করে গেছে। এরপর নাস্তার পর্ব সেরে শীতলকে কলেজে নামিয়ে শারাফত চৌধুরী অফিসে চলে গেলেন। উনিও বারবার বলে গেলেন কলেজ ছুটি হলে যেন বাইরে না আসে। চৌধুরী বাড়ি থেকে কেউ এসে তার ফোনে কল না করা অবধি যেন গেটের কাছেও না আসে। শীতলও তাই করেছে, সব ক্লাস করেছে। টানা ক্লাস করে ভীষণ ক্ষুধা লেগেছে তার, তাই ক্যান্টিন থেকে কিছু কিনে এনে জারুল গাছের নিচে বসলো। কলেজ ছুটির পর অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে মাঠে বসেছে, কেউ বা নোট করছে জোড়া জোড়া বসে, কেউ বা তারই মতো গাড়ির জন্য অপেক্ষা করছে। কিনে আনা পছন্দের স্যান্ডউইচ নিয়ে মুখে দিল। খেতে খুব একটা ভালো না, আবার মন্দও না, ক্ষুধা পেটে চালিয়ে নেওয়ার মতো। সে আরেক কামড় দিতেই ফুরুত করে সেখানে চড়ুই এলো। তাদের দেখে সে স্যান্ডউইচ ভেঙে ছুঁড়ে দিলে তারা ভয়ে ভয়ে ঠুকরে ঠুকরে খেলো। খাওয়া শেষে আবার ডাকলে সে আবার দিল। তাদের কিছু খেতে দেখে এবার কাঠবিড়ালি তুরতুর করে এসে আবারও গাছে উঠে গেল। মুখে কেমন একটা শব্দ করলো। শীতল গাছের দিকে তাকিয়ে আয় আয় করে কাছে ডাকলো, এলো না। তখন ফোনে কল এলো। শাওনের নাম্বার দেখে রিসিভ করতে শুনতে পেল,
কি রে বনু, কই তুই? গেটের কাছে আছে, বেরিয়ে দেখি। একটু দাঁড়াও ভাইয়া, আমি আসছি। দৌড়াবি না, আস্তে ধীরে আয়। শীতল শুনল তো। সে কোনো মতে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দৌড়ে বের হলো। সায়ন ওর বাইকে বসে চুলে ব্যাগ ব্রাশ করছে। শীতল গিয়ে বাইকের পেছনে বসতে সায়নও বাইক স্টার্ট করলো। শীতল আধ খাওয়া স্যান্ডউইচ ভেঙে সায়নের মুখের সামনে ধরলে সায়ন মুখে নিল। প্যাকেটে আরও দুটো স্যান্ডউইচ থাকায় ভাই বোন যেতে যেতে গল্প করতে করতে খাচ্ছিল, হাসছিল কিছু একটা নিয়ে। ঘড়িতে তখন 3:30 বাজে। দুজনের ভীষণ ক্ষুধা লেগেছে। তখন শুদ্ধ কল করে দেখে শুনে ফিরতে বলল। সেও নাকি বাড়ি ফিরেছে। ফেরার পথে নাকি মিছিল বের হতে দেখেছে, তারাও আসছে বলে কল কাটলো। এদিকে দূর থেকে দেখা গেল রবির দলের ছেলেরা মিছিলে বেরিয়েছে। অনেক বড় মিছিল, তাদের প্রতীক নিয়ে সেই স্লোগান দিচ্ছে। বড় মিছিল যেতে সময় লাগবে। রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে সায়ন বাইক নিয়ে অন্য রাস্তায় ঢুকলো। সেই রাস্তায় আবার কনকের দলের মিছিল গেল। সেটা পার করে কিছু দূর যেতেই দেখা গেল তারই দলের মিছিল। আজম সবার সামনে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। তার দাপুটে ছেলেপুলেদেরকে দেখে সায়ন ফ্লাইং কেস ছুঁড়ে বাহবা দিল, নিজেও স্বর মিলিয়ে স্লোগান দিল। তার কাণ্ডে শীতল খিলখিল করে হেসে ফেলল। বড় মিছিল পেরোতে সায়ন বাইক সজোরে টান দিল। রাস্তাটা একটু নির্জন দেখে সায়নও জোরে গাড়ি টানছিল। হঠাৎ কোথা থেকে দুটো বাইক এসে তাদের পথ আটকে দাঁড়ালো। সায়ন দ্রুত ব্রেক কষে খেকিয়ে গালি দিতে গিয়েও থেমে গেল। সামনের বাইকে বসা কনককে দেখে বলল, শীতল সঙ্গে আছে দেখে সায়ন কথা বাড়াতে চাইল না, বরং সতর্ক হলো। শান্ত ভঙ্গিমায় কনকের সঙ্গে কথাও বলল, কিন্তু কনক শোনার অবস্থায় নেই। সে বাইক থেকে নেমে শীতলের কাছাকাছি দাঁড়ালো। কেমন করে দেখল, তার দৃষ্টি দেখে শীতল দৃষ্টি সরিয়ে নিল, ভাইয়ের সঙ্গে সিঠিয়ে বসলো। সায়ন তখন চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করে বলল, কনক, লিমিট ক্রস করিস না, নামতে হলে কলিজা টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। কনক যেন শুনেও শুনল না তার কথা। সে শীতলের দিকে তাকিয়ে মনমরা স্বরে বলল, আজ আমার ছোট বোনের জন্মদিন, সারা দুনিয়া খুঁজেও পাচ্ছি না তাকে। কান পেতে আছি কখন এসে গিফট নেয়ার আবদার করবে, গালভর্তি হেসে আদরের সুরে আমাকে আবার বাইয়া বলে ডেকে উঠবে। এইটুকু বলে সে থামল। তারপর সায়নকে বলল, আমার বোনটা দলের কেউ ছিল না, রাজনীতির কিছু বুঝতো না, সরল মনের মেয়ে ছিল। পাতিলে ভাত থাকলে খেত, নয়তোবা উপোস থাকলেও কাউকে বুঝতে দিত না, বাড়তি আবদার করতো না। আমার প্রাণ পাখি, আমার বাড়ির প্রাণ ছিল আমার বোন। তবুও তাকে বাঁচতে দিলি না তুই, র্যাপ করেও বাঁচিয়ে রাখতি। ভাইয়ের কাছে বোনরা কখনো পুরনো হয় না, কলঙ্কিত হয় না, দোষিতা হয় না। সে থাকলে এত কিছুর পরও বাড়ি ফিরলে দোষিতা বোনের মুখে না হয় ভাইয়া ডাক শুনে কলিজা জুড়াতো আমার। কনকের কথা শুনে শীতল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কী সব বলছে এই লোক, মাথা কি পুরোটাই গেছে নাকি? তার শান ভাই বেস্ট ভাই, বেস্ট মানুষ, এমন ঘৃণ্য কাজ করতে পারে না সে। তাছাড়া স্বর্ণ অপুকে পাগলের মতো ভালোবাসে সায়ন ভাই। অন্য মেয়ের দিকে তাকাবে এটা দুঃস্বপ্নের মতো। এতদিন পর পুরনো কাসুন্দি ঘাটতে দেখে সায়নের রাগ তরতর করে বাড়ল। প্রমাণ দেওয়ার পরও ঘুরে ফিরে তাকে দোষারোপ করছে কনক। শীতলের উপস্থিতিতে এ নিয়ে কথা বাড়ানোর প্রয়োজনই মনে করল না। রেগে গেল, তার মুখে কোনো লাগাম থাকে না, কি বলে হুঁশ থাকে না। ছোট ভাই বোনের সামনে সে কখনো গালাগাল করেনি। তারা জানে তাদের শায়ন ভাইয়া মাটির মানুষ, রাজনীতি করলেও খুন করে না, মানুষ মারে না। সেও চায় মরার আগ মুহূর্ত অবধি তাদের এই ধারণা বহাল থাকুক। তবে কনক ভুলভাল বকতে থাকলে কিছু একটা ঘটে যাবে, এ কথা ভেবে চলে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিতে গেলেই কনক এসে চাবিটা ছিনিয়ে নিল। কনকের সঙ্গে আসা এক ছেলে রড দিয়ে বাইকের সামনে সজোরে বাড়ি দিল। শীতল ভয় চিৎকার করে ভাইয়ের হাত আঁকড়ে ধরল। সায়ন ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে রাগান্বিত সুরে বলল, থামতে বলছি তোকে। কেন, বোন ভয় পাচ্ছে? তোর বোনটা বোন হয় আর আমাদেরগুলো ফেলনা না। এ দুই হাতে আমার বোনটাকে কবরে শুয়ে এসেছি রে। আমার তোতা পাখিটা কবরে শুয়ে আছে, সেই যন্ত্রণা আজও দগদগে গা করে বয়ে নিয়ে বেড়াচ্ছি।
তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম, বলেছিলাম আমার অবস্থানে তোকে দাঁড়াতে হবে। ভেবেছিলাম ইয়াসির যা করার করবে, কিন্তু না, সে করবে না। বরং আজকে যা হবে জানলেই আমাকে বাঁচিয়ে রাখবে না। তাই তোকে নিঃশ্বাস করতে আমাকে হাল ধরতে হলো। আজ তুই চোখের সামনে দেখবি বোন দর্শন হলে ভাইয়ের কেমন লাগে, বোনের নগ্ন দেহ। কনক আর বলতে পারল না। সায়ন শীতলকে ধরে বাইক থেকে নেমে কনককে এলোপাথারি মারতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, মাদারফাকার, দিলে দুপুরে নেশা করে আমার সঙ্গে চতুর্বুদুর। তোমার চতুর্বুদুর তোমার কাছে রাখো। এর আগে পেনড্রাইভে প্রমাণ দেওয়ার পরও নতুন করে ভং মারাতে আসছো তুমি। নাক দিয়ে গলগল করে আসা রক্ত শার্টের বাহুতে মুছল কনক। হতভম্ব শীতলের দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, শীতল রানী, তোমার সায়ন ভাই কিন্তু মারাত্মক লেভেলের প্রন লাভার, জানো? সব ধরনের প্রন ওর কালেকশনে থাকে। এই তো কিছুদিন আগে আমাকেও প্লেন ড্রাইভে করে অসংখ্য কালেকশন দিয়েছে। লজ্জায় শীতল চোখ নামিয়ে নিল, মুখটা গলার সঙ্গে মিশিয়ে নিল। কথাটা মিথ্যা জেনেও সায়ন ঘুরে বোনের দিকে তাকাতে পারল না। থমথমে সুরে বলল, আমি তোকে একটা পেনড্রাইভ দিয়েছিলাম, দিয়েছিলি তো? সেখানে কিছু থাকার কথা ছিল। ছিল তো, অনেক ছিল তোর পছন্দের প্রন। কনক কথা শেষ করার আগেই দাঁড়ানো চারটে ছেলে আচমকা সায়নকে এলোপাথারি মারতে লাগলো। কনক ছেলেদের হাতে মোটা রড তুলে দিয়ে নিজে এগোলো শীতলের দিকে। তাকে এগোতে দেখে শীতল কেঁদে উঠে পালানোর আগেই হিজাবে টান পড়ল। টেনে হিঁচড়ে হিজাব খুলে রাস্তায় ছুঁড়ে ফেলল। শীতল বুকের কাছে আড়াআড়িভাবে হাত রেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে করুণ সুরে কাঁদছে। ছেলেগুলো ধারালো রামদার রড দিয়ে মারতে লাগলো সায়নকে, রাস্তায় শুয়ে ফেলেছে। মার খেতে খেতেও সায়ন কনককে থামতে বলছে। ওর চিৎকারে কনক ভীষণ মজা পাচ্ছে। সে সায়নের দিকে একবার তাকিয়ে টান মেরে শীতলের বুকের ভিবেল্ট খুলতে গেলে শীতল মুচড়ামুচড়ি শুরু করলো। কনক তাকে পেছন থেকে জাপটে ধরে নোংরা স্পর্শে ছুঁয়ে দিতে থাকলো। ভাইয়ের অবস্থার আসন্ন বিপদ বুঝে শীতল হাত জোড়া জোর করতে লাগলো, কিন্তু শুনল তো। শীতল অশ্রুসিক্ত চোখে রাস্তার এদিক ওদিক তাকালো সাহায্যের আশায়, কিন্তু সে হয়তো এটা জানে না কনক পূর্ব পরিকল্পনা করে এখানে এসেছে। এই রাস্তায় প্রবেশ ও বের হওয়ার পথে তার ছেলেদেরকে পাহারায় রেখেছে। সাধারণ পথিকও 1 ঘন্টার মধ্যে এদিকে আসতে পারবে না। কনক তাকে পিচঢালা রাস্তায় আছড়ে ফেললে শীতল চিৎকার করে উঠতে গেলে তাকে কিক মারল কনক। কিক লেগেছে পেটে, শীতল পেট ধরে কুঁকিয়ে উঠল। বোনকে মেরেছে দেখে সায়ন সামনের ছেলেটাকে লাথি মেরে সরিয়ে আসার জন্য উঠে দাঁড়াতেই দুটো ছেলে গালি দিয়ে বাহুতে রামদার কোপ বসিয়ে দিল। সায়নের পরনের শার্ট কেটে মাংস কেটে রক্তের ধারা বইতে শুরু করলো। তবুও সায়ন থামল না। কনককে লাথি মেরে সরাতে গেলে ছেলেগুলো আবার কোপাতে লাগলো। গালি দিতে দিতে সায়নের বুকে লাথি বসিয়ে রাস্তায় ফেলে দিল। কনক তার নিজের কার্যসিদ্ধি করতে উঠে পড়ে লেগেছে। কি ভেবে যেন শীতলকে টেনে হিঁচড়ে পাশের জঙ্গলের দিকে নিয়ে গেল। শীতল চিৎকার করে কাঁদছে। বোনের আকুতি ও অসহায় কান্না সায়ন সহ্য করতে পারছে না, তাই নিজেও কাঁদতে কাঁদতে বলল, কনক, আল্লাহর দোহাই লাগে, থাম। আমার বোনটাকে ছেড়ে দে। তুই যা বলবি তাই হবে। আমি আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো। তবু ছেড়ে দে আমার বোনকে। ওর কিছু হলে আমার সত্যটা মরে যাবে। তোর পায়ে পড়ে, আল্লাহর দোহাই লাগে, ছাড় প্লিজ। আমাকে জানে মেরে দে, তবু আমার শীতলের ক্ষতি করিস না। শীতল ও সায়নের চিৎকার করা কান্নায় আশপাশটাও ভারী হয়ে উঠল। গুমর ধরে থমকে গেল আকাশ বাতাস। কিন্তু তাদের আকুতি কারো মন গলল না, কেউ শুনল না তাদের আর্তনাদ। কনক ততক্ষণে শীতলের ড্রেস ছিঁড়ে ফেলেছে। পুরুষালী শক্ত হাতের থাপ্পড়ে ফর্সা গালের দাগ বসে গেছে। সে বাধা দিলে কনক শীতলের গলার ভাঁজে কামড়ে ধরে বলল, এই বেশ্যা, কি আছে তোর শরীরে? কিসের জন্য শুদ্ধ পাগল? কিসের জন্য ইয়াসির পাগল? কিসের লোভ দেখিয়ে পুরুষ নাচাস তুই? দেহের খুব জ্বালা না? কত জ্বলন তাই দেখব। কনকের জঘন্য কথা আর একটু দূরে বড় ভাইয়ের অসহায় কান্না দেখে শীতলের কান্না থেমে গেল। সে কনককে বাধা দিল না, জোর খাটিয়ে আটকাতেও গেল না। বাধা না পেয়ে কনকও বুঝে নিল শীতল মিয়ে গেছে। সে হেসে তার সালোয়ারে হাত
দিলে শীতল কনকের বুক বরাবর লাথি বসাতে গেলে কনক পা ধরে ফেলল। পাল্টা আক্রমণ করছে দেখে কনক গালি দিল। পরপর আরও দুটো থাপ্পড় দিয়ে পেছনে ঘুরে তাকালো, চেঁচিয়ে উঠে বলল,